আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত সমাজকর্ম স্পেশাল সাজেশন ক্লাসে। কি অবস্থা তোমাদের সবার? আচ্ছা প্রীতি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। লামিয়া জুই, ওয়ালাইকুম। কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। কেমন আছো তোমরা সবাই? কি অবস্থা তোমাদের পড়াশোনার? শিমু, ওয়ালাইকুম আসসালাম। মুন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা? কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? আচ্ছা তোমরা সবাই আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম সবার পক্ষ থেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। আচ্ছা সমস্যা নেই, টেস্ট পরীক্ষা শুরু হবে, তারপর শেষ হবে, এই তো পড়াশোনা করতে হবে। আচ্ছা তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা সমাজকর্ম কোন পত্র তোমাদের বেশি কঠিন লাগে বলো তো? কোন পত্র বেশি কঠিন লাগে? আফিয়া ফারজানা, ওয়ালাইকুম আসসালাম। এই তো আফিয়া আলহামদুলিল্লাহ। বলো তো প্রথম পত্র না দ্বিতীয় পত্র কোনটা বেশি কঠিন লাগে? আর এই জানুয়ারি মাসে সমাজকর্ম প্রথম দ্বিতীয় কার কত অধ্যায় শেষ হয়েছে বলো? আপু সেকেন্ড পেপার। লামিয়া জুই, হ্যাঁ দ্বিতীয়। শিমু বলেছে প্রথম পত্র। আচ্ছা ম্যাক্সিমামই দ্বিতীয় পত্রের সমস্যা। এমসিকিউর জন্য বেশি বেশি বই পড়তে হবে, ঠিক আছে? আসলে দুই পত্রই সহজ, দুই পত্রই কঠিন, কারণ প্রত্যেকটাতে দেখা যায় যে কিছু চ্যাপ্টার একটু কঠিন থাকে। তুমি যদি ইজি ওয়েতে পড়তে পারো তাহলেই তোমার জন্য ইজি হবে। দুইটাই সহজ, কঠিন কিছু না। তাহলে আমরা শুরু করে দিই ক্লাসটি। আজকে আমাদের সাজেশনমূলক ক্লাস। আচ্ছা বললাম তো আমি যে এই জানুয়ারিতে দ্বিতীয় পত্র প্রথম পত্র কয়বার পড়ছো, শেষ করছো, রিভাইজ করছো কতবার বলো তো? সাজেশন তো তাদের জন্য যারা রিভাইজ করে, তারপর তারা সাজেশন দেখবে, তাই না? আচ্ছা আমি তাহলে দ্বিতীয় পত্র নিয়ে আগে আলোচনা করব, যেহেতু তোমাদের দ্বিতীয় পত্রের সমস্যা। আর সাজেশন বই হচ্ছে সাজেশন, বুঝছো? যে বই থেকেই তো আমাদের সব কিছু থাকে, বইয়ের বাইরে থেকে তো না। সেগুলো গাইডে অনেক সুন্দর করে সাজিয়ে দেয়, প্রিভিয়াস কোশ্চেন দেয়, দ্যাটস ইট, আর কিছু না। বাট তুমি যদি বইটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারো, এমসিকিউ বলো, সৃজনশীল, ক খ গ যাই যেখান থেকে আসুক না কেন, তোমাকে এই বই থেকে তুমি আনসার করতে পারবা। তোমার কাছে যে রাইটারের বই থাকবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার লাইন টু লাইন পড়বা, ওখান থেকে এমসিকিউ কমন পড়বে 100%। আচ্ছা তাহলে আমরা শুরু করি। দেখো এখানে আমাদের টার্গেট থাকবে সমাজকর্ম প্রথম ও দ্বিতীয় দুই পত্রেরই আমাদের টার্গেট থাকবে কি, প্রথম যে 6টা চ্যাপ্টার থাকবে এগুলো আমরা খুব ভালো করে পড়বো। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এমনভাবে পড়বো যেখান থেকে যে জায়গায় থেকে কোশ্চেন আসুক না কেন সিকিউ আমরা যাতে আনসার করতে পারি। আর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো আমরা শুধু কমন কমন জিনিসগুলো ফোকাস করব। আর এই প্রথম 6টা চ্যাপ্টার পুরোটা একদম শেষ করে ফেলবো। আর এই 6টা চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা 7টা সৃজনশীল ইনশাল্লাহ আনসার করতে পারবো, যদি তুমি ভালো করে পড়াশোনা করে থাকো।
আর এমসিকিউ এর জন্য আমি বলবো যে পুরো বইটা তুমি রিডিং আকারে পড়বা। হ্যাঁ, দেখো দেখো আমি কি করছি এখানে। প্রথমত বললাম তো যে দ্বিতীয় পত্রে আমাদের টার্গেট থাকবে প্রথম 6টা অধ্যায় ভালো করে পড়বো, আর বাকি যে অধ্যায়গুলো থাকবে সেগুলো আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো পড়বো, যাতে এই 6টা অধ্যায় থেকে আমার 7টা সৃজনশীল কমন না আসলে বাই চান্স ওখান থেকে আমি আনসার করতে পারি। সবই পড়তে হবে, কিন্তু কিছু জায়গায় আমরা বাদ দিব, অল্প পড়বো, কিছু বেশি পড়বো। এখন দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ে দেখো আমি জ্ঞানমূলক কোশ্চেন 1 থেকে 35, মানে টোটাল 35টা কোশ্চেন আমি এখানে দিয়েছি। খুবই ইম্পর্টেন্ট এগুলো, এখানে বিগত সালের কোশ্চেন আছে, সেই সাথে শীর্ষস্থানীয় যতগুলো কলেজ আসে সেই তাদেরও কী বলে জ্ঞানমূলক কোশ্চেনগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। অতিরিক্ত আরও অনেক কোশ্চেন আছে। তোমরা যদি এই 35টা কোশ্চেন মুখস্থ করতে পারো, আমার মনে হয় না প্রথম পত্র থেকে তোমাদের জ্ঞানমূলকে কোনো সমস্যা থাকবে। তো দেখো আমরা কয়েকটা কোশ্চেন দেখবো, আমাদের আলোচনা 1 ঘন্টার ভিতরে আমাদের সব কিছু শেষ করতে হবে। প্রথম দ্বিতীয়, আমি আগে দ্বিতীয় পত্রটা নিয়েছি। এখন দেখো এখানে কিভাবে আমরা কোশ্চেন আনসার করব। আমরা তো সবাই পড়ি, সবাই পারি, সবাই জানি, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট দেখবা যে অল্প লিখেও ভালো নাম্বারটা পায়। কেন পাই, কিভাবে পাই? একটা সৃজনশীলকে আমরা কিভাবে লিখি? ক নাম্বারে কি থাকে? জ্ঞান থাকে, তাই না? এটা একটু ফোকাস করো। খ নাম্বারে থাকে কি? অনুধাবন। আচ্ছা, এই দিয়ে একটু ফোকাস করো, আমরা একটা সৃজনশীল কিভাবে লিখব। আচ্ছা, যেটা জ্ঞান থাকে সেটা প্রশ্নে যা চাইবে সেটা একদম মুখস্থ আমাকে দিতে হবে, পারতে হবে, সেটা বানিয়ে লেখার কোনো স্কোপ নাই। তো কিভাবে? দেখো, যখন একটা সাল লেখা থাকে যে কত সালে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে বা কত সালে এই ঘটনা ঘটেছে, তো ওই ক্ষেত্রে আমরা কি করি, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কি করে শুধুমাত্র একটা সাল লিখে রাখে যে এত সাল। আসলে আমাদের আনসারটা ওভাবে করা উচিত না। আমাদেরকে লিখতে হবে, যেমন ধরো যদি কোশ্চেন আসে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে, তাহলে আমি লিখবো যে 1971 সালে। আমরা এটা লিখবো 16 ডিসেম্বর, ওটা আমরা লিখবো না, আমরা পুরো লিখবো যে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে অনেকেই আছে কি করে, ওরা জাস্ট সালটা লিখে রাখে। আমরা সালটা লিখবো না, আমরা পুরোটা লিখবো। একটা স্মার্ট ওয়েতে আমরা যখন একটা সৃজনশীলের আনসার করব, দেখা যায় ওই ক্ষেত্রে স্যার আমার নাম্বার কাটার কোনো স্কোপ থাকে না, ওই ক্ষেত্রে ফুল নাম্বারটাই আমি পাই। তাহলে আমি প্রথমে এই কাজটা করব। আর অনুধাবনে কি করব? অনুধাবনের 2টা অংশ থাকে, যেটা প্রথমত সেখানে একটা জ্ঞান থাকবে, জ্ঞানমূলক একটা আনসার করতে হবে। যেমন সামাজিক সমস্যা বুঝিয়ে বলো, আসলো সামাজিক সমস্যা বুঝিয়ে বলো, বা সমাজকর্ম কি বুঝিয়ে বলো। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমার সামাজিক সমস্যাটা কি 1 লাইনে জ্ঞানমূলক। অনুধাবনে কি করতে হবে? খ নাম্বারটাতে প্রথমে আমার জ্ঞানমূলক দিতে হবে 1 লাইনে, তারপরে আরেকটা প্যারা হবে, সেই প্যারাতে আমি ওই জ্ঞানমূলক রিলেটেড 2-3টা লাইন আমি একটু নিজের মতো করে বলবো, শেষ। এখন আমরা গ নাম্বারটা লিখবো। গ নাম্বারটা কিভাবে লিখতে হয়? তাহলে এভাবে লিখলে দেখা যায় তুমি একটা পেজে তুমি ক আর খ নাম্বারটা আনসার করতে পারবা। অনেকে আছে যে আপু কয় পেজ আমরা লিখবো, খ নাম্বারটা কি 1 পেজ লিখবো নাকি ক নাম্বারটা কতটুকু লিখবো? সেই ক্ষেত্রে প্রথম যে পেজটা থাকবে ওই পেজে যাতে তোমার ক নাম্বার আর খ নাম্বারটা আনসার হয়ে যায়। তারপর আমরা লিখবো গ নাম্বারটা। ক নাম্বার কোশ্চেনে আনসার করব কিভাবে? সেখানে থাকবে প্রথমে জ্ঞান থাকবে, তারপর থাকবে অনুধাবন, তারপর থাকবে প্রয়োগ, অর্থাৎ উদ্দীপকের সাথে মিল রেখে আমাকে কিছু লিখতে হবে। অর্থাৎ উদ্দীপকে কোন বিষয়টিকে ইঙ্গিত করেছে সেই ইঙ্গিতকৃত বিষয়টা আমি লিখব, সেটা জ্ঞানমূলক। আমি বই পড়ে সেটাকে ডিফাইন করব যে পাঠ্য বইয়ের কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে, তারপর আমি সেই ইঙ্গিতকৃত বিষয়টি নিয়ে আমি নিজের মতো করে লিখব 3 লাইন। তারপর উদ্দীপকের সাথে আমার পাঠ্য বইয়ের যে টপিকটা থাকবে সেটা নিয়ে আমি আরও একটু লিখব, মিল থাকলে মিল, অমিল থাকলে অমিল ইত্যাদি। তাহলে হয়ে যাবে আমার গ নাম্বার। এভাবে যদি আমি লিখি তাহলে 1 থেকে 1.5 পেজ লাগবে। এই 1.5 পেজ লিখলেই তোমার ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। যা বলবে এক্স্যাক্ট ওই ওয়েতেই লিখতে হবে। এখন চাইলে একটা জিনিস তুমি লিখলে আরেকটা জিনিস, তাহলে তো হবে না।
এখন গ নাম্বারটা কিভাবে আমরা লিখব? একইভাবে সেখানে জ্ঞান থাকবে, অনুধাবন থাকবে, সেই সাথে প্রয়োগ উদ্দীপকের সাথে মিলিয়ে লিখতে হবে, তারপর উচ্চতর দক্ষতা। ঠিক আছে, আমরা সবাই তো পড়ি কিন্তু সবাই একই নাম্বার তো পাই না। কেন পাই না? কারণ আমার লেখার স্ট্র্যাটেজি এক একজনের এক এক রকম। তোমরা এইভাবে জাস্ট পয়েন্ট পয়েন্ট উল্লেখ করে লিখবা, পাড়া করে লিখবা, দেখবা যে ফুল মার্ক পেয়ে গেছো। তাহলে এই ছিল আমাদের সৃজনশীল লেখার নিয়ম। আমরা এটা আগে বললাম এই কারণেই যে অনেকেই এখনো কিভাবে সৃজনশীল লিখতে হয় এটাই জানে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমরা প্রথম অধ্যায়ের, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের 35টা জ্ঞানমূলক প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখব। সবগুলো যদিও আলোচনা করতে পারবো না, তোমাদেরকে PDF দিয়ে দেওয়া হবে, ওখান থেকেই দেখে নিবা। ঠিক আছে। আচ্ছা, জীবন রক্ষার জন্য কোন মৌল মানবিক চাহিদার প্রয়োজন? জীবন রক্ষার জন্য কোন মৌল মানবিক চাহিদার প্রয়োজন? আমি ফোনটা এখানে একটু দেখে নিই। তাহলে কি হবে? সেটা খাদ্য হবে। খাদ্য ছাড়া কি জীবন ধারণ করা যায় না, তাহলে সেটা হবে খাদ্য। মানবিক চাহিদা কি? তারপর আছে হচ্ছে মানব সভ্যতার ধারক ও বাহক কি? বস্ত্র। এগুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবা। 35টা জ্ঞানমূলক প্রশ্ন যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে আমার মনে হয় না আর কিছু লাগবে। তারপর দেখো এখানে আছে টুলের মতে মৌলিক মানবিক চাহিদা কয়টি আছে। এখানে অনেকেই দেখো মানে একটা কনফিউজিং একটা প্রশ্ন আছে যে মৌল মানবিক চাহিদা কয়টি। একটা আছে বাংলাদেশ সংবিধান অনুসারে, একটা আছে টুলের মতে যে মৌলিক মানবিক চাহিদা কয়টি। সেখানে আমরা টুলের মতে আমরা 6টি দেব, আর যখন বাংলাদেশ সংবিধানে বলবো তখন আমরা সেটা 7টি দেব। আর যদি নর্মালি বলে যে মৌলিক মানবিক চাহিদা কয়টি, সেই ক্ষেত্রে আমরা 6টি দেব। এই ছিল 9 পর্যন্ত। এখন 10 থেকে দেখি আবার। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 133তম। মানবিক চাহিদার অপর নাম কি? সামাজিক চাহিদা। আমরা কয়েকটা পড়ি, হ্যাঁ, 1 থেকে 15 বা 20টা পড়ি, তারপর পরবর্তী চ্যাপ্টার চলে যাব। এখন VGD এর পূর্ণরূপ কি? ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। এটি এক ধরনের কি? সামাজিক নিরাপত্তা কর্মসূচি। যখন এরকম পূর্ণরূপ চাইবে, আমরা সুন্দর করে প্রত্যেকটার ক্যাপিটাল লেটার লিখব, এটা যেন মনে থাকে, স্মল লেটার দিব না, প্রত্যেকটার প্রথম অক্ষর আমরা বড় হাতের দেব। সংবিধানে কোন অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার কথা উল্লেখ আছে? দেখো 15 নম্বর অনুচ্ছেদের খ উপ অনুচ্ছেদে। এটা একটু মাইন্ডে রাখবা যে গ উপ অনুচ্ছেদে কত সাল থেকে EPI প্রকল্পের মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে? 14 নম্বরে দেখো 1979 সাল থেকে। বর্তমান বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37% আছে, কিন্তু আমি বাংলাদেশের 25 অনুযায়ী 1.33। এখানে শতক আসলো কেন? এখানে শতাংশ হবে। এখানে একটু স্পেলিংয়ে ভুল আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা যখন PDFটা পাবা, এগুলো একটু ঠিক করে নিবা। সরকার পরিবার কল্যাণ কার্যক্রম গ্রহণ করে কত সালে? 1965 সালে। জাস্ট 35টা জ্ঞানমূলক যে প্রশ্নটা আছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমি জাস্ট মুখস্থ করে ফেলবো। সভ্যতার সর্বপ্রধান নিদর্শন ও নির্দেশক হচ্ছে কি? বস্ত্র। যখনই সভ্যতা আসবে, সভ্যতা কথাটা আসবে, তখনই মনে করবা সেটা বস্ত্র সম্পর্কেই বলছে। অর্থাৎ মৌলিক মানবিক চাহিদা কোনটার কথা বলছে সেটা হবে বস্ত্র, এটা মনে রাখবা। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? তোমাদের এক একজনের বইয়ে কত আছে আমি জানি না, কিন্তু আপডেট 2025 সাল অনুযায়ী 1171 জন হবে। মানুষের জ্ঞান লাভের প্রধান উপায় হচ্ছে শিক্ষা। _ 20 নম্বরে দেখো স্বাস্থ্য কি? PRSP কি? প্রথম বস্ত্রনীতি কত সালে ঘোষিত হয়? ইত্যাদি। তাহলে আমাদের টার্গেট থাকবে কি? যে আমরা এই 35টা জ্ঞানমূলক প্রশ্ন মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, আমরা এখন অনুধাবনে যাব।
পিডিএফ কোথায় পাবো আপু? পিডিএফ হচ্ছে তুমি হ্যান্ড নোট গ্রুপ আছে আমাদের, যেটা ওখানে ওই পিডিএফটা দিয়ে দেওয়া হবে, তুমি ওখান থেকে নিয়ে নিও। আচ্ছা, আমরা একটু অনুধাবনে যাচ্ছি, যেহেতু আমাদের এটা মুখস্থ, আমরা মুখস্থ লিখবো, এটা নিয়ে এত প্যারা নেই। আর তোমরা সৃজনশীল ক নাম্বারের জন্য আর এমসিকিউ এর জন্য ভালো করে মেন বইটা পড়বা, প্রত্যেকটা লাইন মার্ক করে পড়বা, তাহলে তোমাদের কমন পড়ে যাবে। এখানে 35টা জ্ঞানমূলক, তো এগুলা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াসের আছে এখানে। এই যে এখানে অনুধাবন দ্বারা আচ্ছা আচ্ছা, এটা কত অধ্যায়? 2 অধ্যায়ে চলে আসছি। না, এই যে আচ্ছা, আমি উল্টা পাল্টা করে ফেলতেছি সব। হ্যাঁ রে, দাঁড়া, 35টা এমসিকিউ। আচ্ছা, এই যে এখান থেকে শুরু হয়েছে না, এখানে 35টা জ্ঞানমূলক শেষ হলো। এখন দেখো অনুধাবন, আমি এখানে 26টা অনুধাবন কোশ্চেন দিয়েছি, তোমরা এগুলো সব মুখস্থ করে ফেলবা। দেখো প্রথম নাম্বার কি, চিত্ত বিনোদনকে কেন মৌলিক চাহিদা বলা হয়? চিত্ত বিনোদনকে কেন মৌলিক চাহিদা বলা হয় সেটা আসছে খ নাম্বারে। এখন এখানে আমি আনসার সহ সুন্দর করে দিয়ে দিছি, তোমরা জাস্ট পরীক্ষাতে এমনি এইরকম করেই লিখে রাখবা। তারপর দেখো মৌলিক মানবিক চাহিদা হিসেবে চিকিৎসার গুরুত্বটা আমরা লিখব। এগুলো সবই প্রিভিয়াস কোশ্চেন, তোমরা ভালো করে পড়বা। দেখো এখানে 2 নাম্বার, এখানে দেখা যাচ্ছে না, এই যে হ্যাঁ, মৌলিক মানবিক চাহিদা হিসেবে চিকিৎসার গুরুত্ব লিখো। তারপর মূল মানবিক চাহিদা কেন বলা হয়, চিত্ত বিনোদনকে কেন মৌলিক মানবিক চাহিদাটা বলা হয়। তৃতীয় নম্বর কোশ্চেনটা দেখো, মৌলিক মানবিক চাহিদা হিসেবে খাদ্য কেন প্রয়োজন? মৌলিক মানবিক চাহিদা হিসেবে কেন খাদ্যের প্রয়োজন? চিত্ত বিনোদন বলতে কি বোঝায়? দেখো একটা জিনিস, চিত্ত বিনোদন কেন মৌলিক মানবিক চাহিদা করা হয়েছে, আবার সেই সাথে চিত্ত বিনোদন বলতে কি বোঝায়, রিলেটেড জিনিসগুলা তোমরা এগুলো ভালো করে পড়বা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। শিক্ষাকে কেন মৌলিক মানবিক চাহিদা বলা হয়? চিত্ত বিনোদনকে কেন বলা হয় শিক্ষাকে কেন বলা হয়? তারপর দেখো শিক্ষা বলতে কি বোঝায়। যার ইংলিশটা মনে থাকবে না, স্কলারের নাম মনে থাকবে না, তারা কি করবা, এই জিনিসটা স্কিপ করার চেষ্টা করবা, কারণ ওটা লিখতে গিয়ে যদি একটু ভুলভাল লিখে ফেলো তাহলে নাম্বার মাইনাস হয়ে যাবে। এর থেকে তুমি না লিখো ওটা। কিন্তু যখন ক নাম্বারে আসবে তখন তো লিখতে হবে, ওই জন্য আমাকে পড়তে হবে ভালো করে। 10 নম্বরে দেখো, বস্ত্রকে কেন মানবিক চাহিদা বলা হয়? তার মানে আমরা দেখলাম খাদ্যকে কেন বলা হয়, চিত্ত বিনোদনকে কেন মৌলিক মানবিক চাহিদা বলা হয়, এখানে আবার আছে হচ্ছে বস্ত্রকে। প্রত্যেকটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো 12 নম্বরে বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণের বর্তমান পরিস্থিতিটা কি সেটা নিয়ে আলোচনা। 13 নম্বর, মানুষকে পরিপূর্ণ হিসেবে গড়ে তুলতে শিক্ষা কিভাবে ভূমিকা রাখে সেটা আমরা পড়ব এখানে। মৌলিক মানবিক চাহিদার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শান্তি, স্থিতিশীলতা, ব্যাখ্যা করো। এগুলা প্রিভিয়াসের কোশ্চেন। মৌলিক মানবিক চাহিদা হিসেবে খাদ্যের গুরুত্ব লিখো, খাদ্যের গুরুত্ব লিখতে হবে আমাকে। 16 নম্বর কোশ্চেন দেখো, মৌলিক মানবিক মানবিক চাহিদা হিসেবে চিত্ত বিনোদনের তাৎপর্য লিখো। মানবিক চাহিদার বৈশিষ্ট্য উল্লেখ করো। সামাজিক সমস্যা কাকে বলে?
এটা খুবই ইম্পর্টেন্ট যে সামাজিক সমস্যা কাকে বলে বুঝিয়ে বলো, লিখো। খ নাম্বারের জন্য ক নাম্বারেও আসে। মৌলমানবিক চাহিদা মানব জীবন জন্য অপরিহার্য। অপরিহার্য না? কেন অপরিহার্য সেই কারণটাই তুমি লিখবা এখানে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বলতে কি বোঝায়? তারপর দেখো আমরা এবার গ ঘয়ে যাব, সৃজনশীল। এখানে আমি একটু দেখিয়ে দিই, তোমরা এটা হয়তো দেখতে পাচ্ছ না, একদম লাগিয়ে দিছি একসাথে। এই দেখো এখানে প্রয়োগ আর উচ্চতর দক্ষতার জন্য এখানে আমি 8টি টপিক দিয়েছি যে কোন কোন জায়গায় থেকে গ আর ঘ নাম্বার প্রশ্নটা এসে থাকে। সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমরা সৃজনশীল ক এর জন্য আর এমসিকিউর জন্য পুরো বইটা রিডিং পড়লে পারবো, কিন্তু কোন কোন টপিক আমার সৃজনশীল গ এবং ঘ এর জন্য ইম্পর্টেন্ট সেটা তো জানা লাগবে। সেটা যদি জানতে পারি তাহলে আমি একদম 10-এ 10 পাবো, এটাই সিওরিটি দিতে পারি। তাহলে মৌলিক মানবিক চাহিদা বস্ত্র সম্পর্কে, অর্থাৎ মৌলিক মানবিক চাহিদা যে 6টা চাহিদা আছে, সেই 6টা চাহিদা আমরা কি করব? মুখস্থ করে ফেলবো। সেই 6টা চাহিদা সম্পর্কে যাতে আমরা সৃজনশীলে আসলে গ নাম্বারে লিখতে পারি, সেই জন্য 6টা সম্পর্কে আমার ভালো ধারণা থাকা লাগবে, কারণ এখানে বস্ত্র সম্পর্কে ব্যাখ্যা করতে বলছে। এটা সৃজনশীল গ নাম্বার কোশ্চেনে আসছে প্রিভিয়াসে। তাহলে আমি যদি বস্ত্র সম্পর্কে না জানি তাহলে আমি কিভাবে লিখবো এটা? তার মানে আমাকে পড়তে হবে 6টা মৌলিক মানবিক যে চাহিদা রয়েছে প্রত্যেকটা সম্পর্কে আমার ভালো ধারণা থাকতে হবে। সেকেন্ড নাম্বার দেখো, মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায় বিশ্লেষণ করো। এটা ঘ নাম্বারে। মৌলিক মানবিক চাহিদা পূরণের যে সব বাধা রয়েছে, কি কি বাধা রয়েছে সেটা বইতে আছে, অনেক ভালো করে দেওয়া আছে। কি কি বাধা? তার মধ্যে আছে একটা জনসংখ্যা, বেকারত্ব, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। আর অনেক বিষয় আছে যেগুলো কি করে মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এটা সৃজনশীল ঘ নাম্বারে প্রিভিয়াসের কোনো কোশ্চেনে এসেছিল সেইটাই। তাহলে আমি যদি এভাবে যে মৌলিক মানবিক চাহিদা পূরণের যে অন্তরায় আছে, বাধা আছে, সেই বিষয়গুলো যদি মুখস্থ করে ফেলি, 2-3 বার পড়ি, তাহলে পরীক্ষাতে আসলে আমি আনসার করতে পারবো? অবশ্যই পারবো। প্রথমে আমরা কি করব? বস্ত্র সম্পর্কে জানবো, বা 6টা মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে ভালো করে জানবো। সেই সাথে সে অধ্যায়ের এইসব চাহিদা পূরণের অন্তরায় বাধা যেসব বিষয় আছে সেগুলো নিয়ে আমরা পড়ব। তারপর দেখো মৌলিক মানবিক চাহিদা, এই স্বাস্থ্য ও চিকিৎসা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেকবার এসেছে যে মৌলিক মানবিক চাহিদা চিকিৎসা সম্পর্কে বলো, চিকিৎসা সম্পর্কে আলোচনা করো, চিকিৎসা সম্পর্কে ব্যাখ্যা করো। এটা সৃজনশীল গতে আসে, সেই ক্ষেত্রে আমার এটা ভালো করে পড়তে হবে। তারপর দেখো মৌলিক মানবিক চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ করো, ভূমিকা, কার্যকারিতা কি, মূল্যায়ন করো, মতামত দাও। এই সব বিষয় আসে সৃজনশীল ঘতে। আর ব্যাখ্যা করো, বুঝিয়ে বলো, এগুলো গতে আসে। দেখো মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণে প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করা, অর্থাৎ যেসব প্রতিবন্ধকতা আছে, যেসব বাধা আছে সেগুলো নিয়ে আলোচনা করতে বলছে। তার মধ্যে আমাদের কি করতে হবে? প্রথম অধ্যায়ের এই গ ঘ এর জন্য যতগুলা টপিক আছে, এখানে 7টা দিয়েছি আমি, সেই 7টা টপিক আমাকে মুখস্থ করতে হবে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কোনো সৃজনশীল আসলে এটার বাইরে আসবে না, গ ঘ এখান থেকে আসবে। তাহলে কি করতে হবে? প্রথমত আমাকে মৌলিক মানবিক চাহিদা 6টি সেটা মুখস্থ করতে হবে। সেই মুখস্থ করে প্রত্যেকটা ধারণা আমাকে রাখতে হবে। সেই সাথে মৌলিক মানবিক চাহিদা পূরণে যেসব বাধাগুলো আছে সেসব বাধার আমার মুখস্থ করতে হবে। তারপর কী করতে হবে? সরকার গৃহীত পদক্ষেপ, সরকার কী কী পদক্ষেপ নিল, অর্থাৎ এখানে যে টপিকগুলো আমি প্রশ্ন আকারে দিয়েছি জাস্ট এগুলাই পড়বা, এখান থেকে কমন পড়বে। এর বাইরে থেকে এই প্রথম অধ্যায় থেকে আর আসবে না, এগুলোর ভেতর থেকে আসবে। তোমাদের কমেন্ট দেখে তো আমি হারিয়ে গেলাম, মানে আমি কি পড়াচ্ছি আমি তো বুঝতে পারতেছি না। মানে ওরা একজনের কমেন্ট আরেকজন রিপ্লাই দিতেছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ ঠিক আছে, শোনো, এই যে সানজিদা ইসলাম বলছে তোমরা এরকম বাড়তি প্যাচাল কেন পারো? তোমরা তার মানে ক্লাসরুমে বসে এরকম জ্ঞানজাম করো, তাই না? টিচারদের ডিস্টার্ব করো, ঠিক তাই তো?
যে টিচার একদিকে পড়িয়ে যাচ্ছে আর একদিকে আমরা গল্প করছি, কিন্তু আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলছি সেগুলো কে শুনবে? আমি কাদের জন্য এখানে আসছি বলো, এত কষ্ট করে? আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো যে প্রথম অধ্যায়ে আমার কি কি কমন, কি কি পড়তে হবে? মারিয়া বলেছে হ্যাঁ আপু, আমার এগুলোর ভেতর থেকে কমন আসছে। হ্যাঁ, এগুলো শোনো, এগুলোর বাইরে থেকে আসবে না। এখানে সৃজনশীল ঘয়ের জন্য আমি যেসব টপিক সাজিয়ে দিয়েছি এর বাইরে থেকে আসবে না। তোমাকে কি করতে হবে? সহজ করে ভাববা, এত কঠিন করে ভাবার দরকার নেই যে কঠিন এত চ্যাপ্টার এত টপিক আমি কোনটা রেখে কোনটা পড়বো। জাস্ট 6টা মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে ধারণা রাখবা, উদ্দীপকে আসবে উক্ত বিষয়টি কোন মৌলিক মানবিক চাহিদাকে ইঙ্গিত করছে, তখন তুমি বুঝতেই পারবে, ওটা বললেই বোঝা যাবে যে খাদ্য না বস্ত্র না বাসস্থান। সেই ক্ষেত্রে যা আসা সেক্ষেত্রে আসতে পারে যে হ্যাঁ উক্ত বিষয়টি সম্পর্কে লিখো, বুঝিয়ে বলো, বা ওটা পূরণের বাধা আছে কি কি ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অধ্যায়ের এই টপিকগুলা পড়বো। এখানে 8টা টপিক আমি দিয়েছি, 8টা টপিকের বাইরে থেকে আমি মনে করি না আসবে। প্রথম অধ্যায় থেকে 8টা টপিক আমার ভালো করে পড়তে হবে। আমি আবারও বলছি যে সৃজনশীল ওয়ান শট এমসিকিউর ওখানে যে এমসিকিউগুলো করেছি ওগুলো প্রিভিয়াস থেকে নেওয়া, খুবই ইম্পর্টেন্ট। ওগুলা তো পড়বা, সেই সাথে তোমাকে নিজের মেইন বইটাও পড়তে হবে। মেইন বইতে প্রত্যেকটা লাইন তুমি পড়বা 100% তোমার যদি এমসিকিউ নাম্বার পেতে চাও। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। মুখস্থ করার দায়িত্ব তোমার, ঠিক আছে? আমি বুঝিয়ে দিব, বলে দিব। এখন দেখো, দ্বিতীয় অধ্যায়ে আমি 18টা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি। হ্যাঁ, মারিয়া বলেছে অনেক বেশি সহজ আপু। এখন দেখো, আচ্ছা দ্বিতীয় পত্রে দেখো আমি 18টা জ্ঞানমূলক কোশ্চেন দিয়েছি। তোমরা কি করবা? এগুলো জাস্ট মুখস্থ করবা, আর অতিরিক্ত কথা বলবা না। তোমাদের সমস্যা হলে, বুঝতে না পারলে আমাকে কোশ্চেন করবা, জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করবা যে আপু কিভাবে লিখবো বা কিভাবে কোশ্চেন আসবে। আমাকে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে দেখো, এগুলো তো জ্ঞানমূলক, আমরা জাস্ট মুখস্থ করবো। তারপরেও আমরা একটু দেখি যে বাংলাদেশ চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কত সালে, তারপর বাংলাদেশে কত সালে বিদ্যালয় সমাজকর্ম চালু হয়, ক্লিনিক্যাল শব্দের বোধপত্তি অর্থ লেখ, তারপর আছে দেহ মনের চিত্ত বিনোদন কি, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রবীণ কারা, এটাও ইম্পর্টেন্ট। প্রবীণ কল্যাণে ইংরেজি প্রতিশব্দটা কি। আমরা প্রত্যেকটা জিনিসের ইংরেজি প্রতিশব্দ শেখার চেষ্টা করবো। যেমন আমি যদি বলি সোশ্যাল সমাজকর্মের ইংরেজি শব্দটা কি, সোশ্যাল ওয়ার্ক, এগুলো যেন তোমরা পারো। তারপর দেখো ক্লিনিক্যাল সমাজকর্ম কি। ক্লিনিক্যাল সমাজকর্ম হলো চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ হয় কত সালে। ক্লিনিক্যাল সমাজকর্ম খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে দেখো, বাংলাদেশে প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়। এটা ঢাকা মেডিকেলে সর্বপ্রথম এটা শুরু হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিদ্যালয় সমাজকর্ম কি? আমরা এটা মুখস্থ করবো। শিল্প সমাজকর্ম কি? এভাবে আছে কয়টা? এখন আমরা অনুধাবনে চলে যাই। 18টা। তার মানে আমার দ্বিতীয় পত্রের 18টা জ্ঞানমূলক কোশ্চেন আছে। 18টা জ্ঞানমূলক কোশ্চেন আমরা পড়বো। আচ্ছা, ঠান্ডা দিই, একটু ঠান্ডা দিই, একটু ঠান্ডা দিই। কেমন লাগে? আচ্ছা, অনুধাবনের 15টা কোশ্চেন আছে। তুমি যদি 15টা কোশ্চেন মুখস্থ করতে পারো তাহলে এখান থেকে কমন পড়ে যাবে ইনশাল্লাহ। দেখো, শিল্প সমাজকর্ম বলতে কি বোঝায়, এটা ক নাম্বারেও থাকতে পারে, খ নাম্বারে তো অলরেডি আছে, ইম্পর্টেন্ট, প্রিভিয়াসে আসছে। প্রবীণ সমাজকর্ম বলতে কি বুঝো, এটাও বিগত সালের খ নাম্বারের কোশ্চেন। তারপর দেখো 3 নাম্বারে আছে প্রবীণ কল্যাণের একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো। প্রবীণ কল্যাণের একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো। হ্যাঁ, প্রবীণ কল্যাণের উদ্দেশ্যটা কি ব্যাখ্যা করতে বলছে। এটাও প্রিভিয়াসের একটা কোশ্চেন। তারপর দেখো সাইকিয়াট্রিক সমাজকর্ম বলতে কি বোঝায়।
এগুলা অনেক সময় দেখা যায় যে ক নাম্বারেও চলে আসে, আবার খ নাম্বারেও। আমরা বড় করে একটু পড়বো, মানে এগুলা দুইটা করে আমরা আনসার মুখস্থ করবো, যাতে ক নাম্বারে আসলে একটু শর্ট করে দিতে পারি, খ নাম্বারে আসলে একটু বড় করে দিতে পারি। তারপর দেখো, এগুলা প্রত্যেকটাই কিন্তু বিগত সালের কোশ্চেন, মুখস্থ করতে হবে তোমাদেরকে, এর বাইরেও পড়তে হবে, এগুলো পড়তে হবে তো হবে, সাথে আমাদের বইও পড়তে হবে। বিদ্যালয় সমাজকর্ম বলতে কি বোঝায়? বিগত সালের কোশ্চেন। চিকিৎসা সমাজকর্ম বলতে কি বোঝায়? ক্লিনিক্যাল সমাজকর্ম, এটা আবার রিপিট হয়ে গেছে। শিল্প সমাজকর্মীর দুটি ভূমিকা ব্যাখ্যা করো। এখানে তার দুইটা ভূমিকা ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, নিরক্ষরতা বলতে কি বোঝায়? বাংলাদেশে কিভাবে চিকিৎসা সমাজকর্মের সূচনা হয়? একটা সংক্ষিপ্ত শর্ট আকারের বিবরণ এখানে আছে, দেখো, এটা তোমরা একটু দেখে নিবা, ইম্পর্টেন্ট। প্রবীণ সমস্যা স্বাভাবিক সর্বজনীন বিশ্বব্যাপী, কিভাবে? বুঝিয়ে লেখো। আমরা এগুলো পারবো না, একবার পড়লেই পারবো, ঠিক আছে? এখন আমরা যাব প্রয়োগ উচ্চতর দক্ষতা, যেখানে আমাদের বুঝতে সমস্যা হয় উদ্দীপকের সাথে, যে উদ্দীপকে কোন বিষয়কে ইঙ্গিত করেছে, কোন বিষয়টিকে বলেছে সেটা, তাই না? সব থেকে বেশি ঝামেলা এখানে হয় না আমাদের। আমরা এটা যদি বুঝতে পারি তাহলে সৃজনশীল আর কোনো সমস্যা থাকে না। আচ্ছা, বিদ্যালয় সমাজকর্ম ব্যাখ্যা করো। দেখো, বিদ্যালয় সমাজকর্ম কি, বিদ্যালয় সমাজকর্ম কাকে বলে বুঝিয়ে বলো। এটা কিন্তু আমরা কতে পেলাম, খতে পেলাম, কিন্তু অনুধাবনেও প্রয়োগ উচ্চতর দক্ষতাতেও যে থাকতে পারে সেটা দেখে নাও। এবং এটা প্রিভিয়াসের একটা কোশ্চেন, যে বিদ্যালয় সমাজকর্ম ব্যাখ্যা করো, মানে উদ্দীপকে বলবে বিদ্যালয় সমাজকর্ম সম্পর্কে লিখবে, তখন ওরকম টাইপেরই ম্যাচিং করে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। তোমরা তো পরীক্ষা অলরেডি দিয়েছো, তো ওটা পড়ে তুমি বুঝতে পারবা যে উক্ত বিষয়টা কোন শাখাকে ইঙ্গিত করছে, কোনটাকে মিন করছে। তখন আমরা সেটা কি করব? ডিফাইন করব যে বিদ্যালয় সমাজকর্ম। তখন গতে প্রশ্ন করবে যে উক্ত বিষয়টি ব্যাখ্যা করো। তখন আমাকে কি করতে হবে? বিদ্যালয় সমাজকর্মটা ব্যাখ্যা করতে হবে। এটা গ নাম্বারে থাকবে। যেগুলো ব্যাখ্যা বুঝিয়ে বলো, ব্যাখ্যা করো, সেগুলো মূলত গ নাম্বারে থাকে। আর যেগুলো বলে যে মতামত দাও, বিশ্লেষণ করো, এই বিষয়গুলো কে থাকে? তাৎপর্য বিশ্লেষণ করো, তারপর ভূমিকা, এর গুরুত্ব, এগুলো সবই ঘ নাম্বারে লাস্টেরটা থাকে। এখন চিকিৎসা সমাজকর্ম ব্যাখ্যা করা, এই যে এটাও ইম্পর্টেন্ট, দেখো স্টার মার্ক করে দিছি আমি, যে চিকিৎসা সমাজকর্ম ব্যাখ্যা করো। চিকিৎসা ব্যবস্থাপনায় সমাজকর্মীর ভূমিকা, এটা গ নাম্বারে। চিকিৎসা সমাজকর্মী, একজন সমাজকর্মীর কি কি ভূমিকা থাকে সেই ভূমিকাগুলো মূল্যায়ন করো। শিল্প সমাজকর্ম ব্যাখ্যা করো। শিল্প সমাজকর্ম কি আমরা কিন্তু প্রিভিয়াসে কতেও দেখলাম, খতেও দেখলাম, সেটা গতেও আসছে, যে সেটা ব্যাখ্যা করো। বাংলাদেশের শিল্প শ্রমিকদের সমস্যা সমাধানে শিল্প সমাজকর্মের গুরুত্ব আলোচনা করো। এটা অবশ্যই ঘ নাম্বারের একটা কোশ্চেন। প্রবীণ কল্যাণ সমাজকর্ম কি, সেটা ব্যাখ্যা করো, এটা গড় একটা কোশ্চেন, ঠিক আছে? তোমাদের কার কার এখনো সমস্যা হচ্ছে যে আমার সমাজকর্মে প্লাস আসবে না? কমেন্ট করো তো। কার মনে হয় যে আমি এখনো সমাজকর্মে অনেক দুর্বল, সমাজকর্মে আমি প্লাস পাবো না? আচ্ছা, বলো তো দেখি, সমাজকর্মে দুর্বলতা কার কার এখনো রয়েছে, যে আমি সমাজকর্মে প্লাস পাবো না বোধ হয়, এরকম একটা ভয় কার ভেতরে? আমরা এখানে ক্লাস করতে এসেছি, ক্লাস রিলেটেড কথা বলবো, বাড়তি কোনো কথাই বলবো না আশা করি। তারপর দেখো, প্রবীণ কল্যাণ সমাজকর্ম কার্যক্রম। হ্যাঁ, এখানে দেখো একটা ভূমিকা বিশ্লেষণ করতে বলছে। ফল প্রসূকরণে প্রবীণ কল্যাণ সমাজকর্মটাকে জোরদারকরণে, ফল প্রসূকরণে একজন সমাজকর্মীর কি কি ভূমিকা থাকে সেটাকে আবার বিশ্লেষণ করতে বলছে। সাইকিয়াট্রিক সমাজকর্ম কি, সেটা ব্যাখ্যা করে। এটা সৃজনশীল গ এর কোশ্চেন, প্রিভিয়াস, এগুলো সবই প্রিভিয়াস কোশ্চেন, আর এখান থেকেই বারবার কোশ্চেন হবে। এই 11টা যে টপিক আছে, এখানে 11টা টোটাল গ ঘয়ের জন্য দ্বিতীয় অধ্যায়ের, এগুলো তোমরা পড়ে নিবা, এখান থেকেই কমন আসবে। আর দেখো, এখন আমরা তৃতীয় অধ্যায়ে চলে গেলাম, আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ, এবার আমরা
তৃতীয় অধ্যায়ে। ইনশাল্লাহ আফিয়া ফারজানা A+ আসবে মনে হয় কেন বলো? ইনশাল্লাহ আসবে। সমাজকর্মে খুবই দুর্বল মারুফা আক্তার। কেন তুমি তোমার সমাজকর্মে যদি দুর্বলতা থাকে তাহলে বাংলা, ইংরেজি, ICT এগুলো তো তাহলে অনেক কঠিন লাগবে বলো। পড়তে হবে বেশি বেশি। এখন আমরা তৃতীয় অধ্যায়ের কিছু জ্ঞানমূলক, এখানে আমি 29টা জ্ঞানমূলক কোশ্চেন দিয়েছি, এগুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবা। এই PDF দেখে, ফোন দেখে যদি তুমি নোট করতে পারো নোট করবা, বা ফোন দেখলে পড়া হয় না, তুমি খাতায় নোট করে ফেলবা, সেগুলা তুমি ঝালাই করবা পরীক্ষার আগের রাতে। এগুলো তো যেহেতু সাজেশন আকারে আছে, এগুলা পরীক্ষার আগের রাতে পুরো বই কিন্তু আমরা কভার করতে পারি না। পরীক্ষার 10 দিন আগে বা 20 দিন আগে আমরা সবগুলো বই পুরোপুরি কভার করে ফেলি, কিন্তু পরীক্ষার আগের রাতে আমাদের টার্গেট থাকে ইম্পর্টেন্টগুলো টাচ করা। তো ওই আগের রাতে আমি সাজেশনটা নিয়ে বসবো, জাস্ট একবার করে চোখ বোলাবো, যেগুলো জ্ঞানমূলক আছে, অনুধাবন আছে। আর সৃজনশীল ঘ এর জন্য তো আমরা যে টপিকগুলো দিছি, এই বাইরে থেকে কোশ্চেন আসবে না। ঘ এর জন্য যা আছে এখান থেকে কোশ্চেন হবে। আচ্ছা, তুমি কোন কোর্সের কথা বলছো বলো তো? FRB 4.0 কোর্সের ক্লাস এখনও শুরু হয়নি। যদি ওই কোর্সে ভর্তি হতে চাও তাহলে বিস্তারিত কমেন্টে দেওয়া থাকবে, তোমরা এটা দেখে নিও আর ওখানে ভর্তি হয়ে যেও। ওখানে অনেক ভালো ভালো তোমাদের জন্য ফিচার আছে, তোমরা ওখানে রিটেন পরীক্ষা দিতে পারবা, প্রিভিয়াসের সব কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা হবে, তোমাদের নিয়মিত ক্লাস নেওয়া হবে। মানে দারুণ একটা অপরচুনিটি, এটা মিস করো না। কারণ দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা টাকার কথা চিন্তা করে ভালো রেজাল্ট হারিয়ে ফেলি। ভালো একটা রেজাল্ট করতে চাইলে অবশ্যই তোমাকে পড়তে হবে, শরীরে একটা গাইডলাইন লাগবে তোমার। এখানে প্রত্যেকটা টিচারই খুব সুন্দর করে পড়ায়, তার তুমি পড়েই দেখো বা সাজেশন নিয়েই দেখো, যদি এখান থেকে কমন না আসে তাহলে তুমি নিজেই তো বুঝতে পারবা যে না আপু ভাইয়ারা কেমন পড়ায় না পড়ায়। আর দেখো তাহলে আমরা জ্ঞানমূলক নিয়ে একটু কথা বলি। আইন অনুযায়ী যৌতুকের সর্বনিম্ন পরিমাণ কত? এটা দেখবা জ্ঞানমূলক যেটা আছে, যখন আমরা MCQগুলো পড়বো তখন একটু ভালো করে মুখস্থ করে ফেলবো। কারণ যেটা MCQতে থাকে ঠিক সেই জিনিসটা আবার সৃজনশীল কতেও থাকতে পারে। যেমন এই যেখানে আছে আইন অনুযায়ী যৌতুকের সর্বনিম্ন পরিমাণটা কত, এখানে 500 টাকা আছে। এটা কিন্তু প্রিভিয়াসে MCQ এসেছে, সেটা আবার জ্ঞানমূলকেও চলে এসেছে। আচ্ছা, এই ক্লাসের PDFটা মানে এই সাজেশনের PDFটা দিয়ে দেওয়া হবে, আজকের ভেতরেই দিয়ে দেওয়া হবে। আচ্ছা, নারী নির্যাতন কি, বাল্যবিবাহ কি, তারপর আছে সামাজিক সমস্যার একটি বৈশিষ্ট্য লিখো, আসতে পারে সামাজিক সমস্যা কি, অটিজম কি, অপুষ্টি কি, প্রবলেমা শব্দটি কোন শব্দ থেকে এসেছে, অ্যানালাইজিং সোশ্যাল প্রবলেম গ্রন্থের লেখককে, গ্রিন হাউস ইফেক্ট শব্দটি কে ব্যবহার করেন। ঠিক আছে, আচ্ছা এটা একসাথে হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে আমি আগে একটু বলে রাখি, স্লাইডটা যখন বানানো হয় তখন দেখা যায় অনেক স্পেলিং ভুল থাকে, তোমরা এই বিষয়গুলো একটু দেখে পড়ে নিবা। অনেক সময় দেখা যায় ইনফরমেশনে উলটপালট হয়ে যায়। যেমন এখানে গ্রিন হাউস ইফেক্ট শব্দটি ব্যবহার করেছেন কে, ব্যবহার করে কে হবে, সেখানে এটা উঠেইনি, দেখেছ তো এরকম। তারপর সামাজিক সমস্যা কি, তারপর দেখো এখানে আছে প্রতি বছর কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, বিশ্ব এইডস দিবস কবে, HIV কি, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তোমরা একটু বাড়তি কথা আমরা না বলি, আসলে যার ক্লাস করতে ভালো না লাগে সে চলে যাও, কিন্তু অন্যের কমেন্টে রিপ্লাই দিয়ে সব কী অবস্থা তোমরা তৈরি করে ফেলছো। আচ্ছা, অধ্যাপক পিগুর মতে বেকারত্বটা কি, গ্রিন হাউস ইফেক্ট কি, এইডসের পূর্ণরূপগুলা কি, এইডসের পূর্ণরূপ, HIV-র পূর্ণরূপ, এইগুলা কিন্তু MCQতে প্রচুর আসে। এগুলা শুধু পরীক্ষার জন্য না, তুমি ইন ফিউচারে তুমি অ্যাডমিশন পরীক্ষা দাও, চাকরির পরীক্ষা দাও, সেগুলোতেও জিকে আকারে এগুলো থাকতে পারে। সামাজিক সম্পর্কের অস্বাভাবিকতাই সামাজিক সমস্যা, উক্তিটি কার? এই যে দেখো, এখন এটা যদি সৃজনশীল ক নাম্বারে দিয়ে দেয় যে সামাজিক সম্পর্কের অস্বাভাবিকতাই হচ্ছে কি সামাজিক সমস্যা, কে বলেছে, যেটা আমাকে শিখতে হবে যে কে বলেছে। আমি যদি এটা না পড়ি আমি এটা আনসার করতে পারবো না। ধরো সৃজনশীল ক নাম্বারে চলে আসলো,
তখন সমাজবিজ্ঞানী এল.এ. ফ্রাঙ্ক সামাজিক সমস্যার সংজ্ঞা সম্পর্কে কোথায় তার অভিমত ব্যক্ত করেছেন? কোথায় করেছেন? সোশ্যাল প্রবলেম নামক প্রবন্ধে তার অভিমত ব্যক্ত করেছেন। অর্থাৎ সোশ্যাল প্রবলেম, এই প্রবন্ধের লেখককে আমি যদি কোয়েশ্চেন করি সোশ্যাল প্রবলেম এই প্রবন্ধের লেখককে, তাহলে আমার কি দেখো একটা থেকে আমার দুইটা হয়ে যাচ্ছে। প্রথমত তারা আমি প্রবন্ধ সম্পর্কে জানলাম যে এটাকে এল.এ. ফ্রাঙ্কের একটা প্রবন্ধ। এগুলো কিন্তু প্রচুর আসে যে অমুক রাইটারের প্রবন্ধের নাম কি বা এটা কে লিখেছেন। ম্যাল নিউট্রিশন অর্থ কি? অপুষ্টি। আচ্ছা, কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা সৃজনশীল ক এর জন্য বলো, এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আরে সাজেশনটা যদি আগে দিয়ে দিতাম তাহলে তো সবই কমন আসতো, তাই না? আমাকে কমেন্ট করছে একজন আপু এইগুলো কমন আসছে। আচ্ছা, যৌতুক প্রথার উৎপত্তি কোন সমাজে হয়েছে? হিন্দু সমাজে যৌতুক প্রথার উৎপত্তিটা হয়েছে। আমরা যেন এগুলো ভুল না করি। তারপর দেখো ড্রাগ শব্দের অর্থ কি? ড্রাগ শব্দের অর্থ আমরা জানবো। সামাজিক সমস্যা কি? সামাজিক সমস্যাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা ক নাম্বারেও থাকতে পারে, অনুধাবনেও থাকতে পারে। আবার সামাজিক সমস্যা ব্যাখ্যা করো, এটা একদম গ নাম্বারে, ডিরেক্ট গ নাম্বারে দিয়ে দিবে সৃজনশীল। সিএফসির পূর্ণরূপটা কি? ক্লোরোফ্লোরোকার্বন। সেই প্রাইমারি থেকে আমরা পড়ে আসছি, তারপরেও যেন ভুল না করি। এইডস কি? দ্য পপুলেশন বম্ব গ্রন্থটির রচয়িতাকে? মাদক দ্রব্য ইয়াবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কোন ভাষা থেকে এসেছে এই শব্দগুলো? এগুলোও এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব অনুধাবনে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আমরা 20টি অনুধাবন এখানে আলোচনা করেছি। এখান থেকে তোমাদের কমন পড়বে। এই 20টি কোশ্চেন যদি তুমি দেখে রাখতে পারো তাহলে হয়ে গেল। দেখো, সামাজিক সমস্যার একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট, প্রিভিয়াসের একটা কোশ্চেন এটা। আমরা একটা বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য তো আছে সেখানে আমি কিন্তু বেসিক টু অ্যাডভান্স ক্লাসে বলেছিলাম যে সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো আমরা দেখে রাখবো সৃজন এমসিকিউর জন্য। কারণ প্রিভিয়াসে এরকম একটা বৈশিষ্ট্য দিয়ে বলেছে যে কোনটা সামাজিক সমস্যার বৈশিষ্ট্য। আবার এখানে দেখো সৃজনশীলের ঘ নাম্বারে অলরেডি এসে আছে যে সামাজিক সমস্যার একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপর দ্বিতীয় নাম্বার কোশ্চেনে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, একসাথে লাগানো একটু হাইলাইট করা নাই তো এই জন্য হয়তো দেখতে পাচ্ছ না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন দেখো, সামাজিক আইন ও সমাজ সংস্কার পরস্পর সম্পর্কিত, ব্যাখ্যা করা। সামাজিক আইন, সমাজের যে কল্যাণের জন্য, দরিদ্রের জন্য যেসব আইন প্রণয়ন হয়েছে সেটা আবার কি, সেটার মধ্যে আবার সমাজ সংস্কার পরস্পর সম্পর্কিত, সেটা বুঝিয়ে লেখো। কারণ সমাজের সংস্কারের জন্যই মূলত আইনগুলো প্রণয়ন করা হয়েছে। এটা নিয়ে 2-3 লাইন দেখবা, হয়ে যাবে। 3 নাম্বার কোশ্চেন দেখো, এখানে সামাজিক সমস্যার একটি কারণ ব্যাখ্যা করো। এখানে আমরা দেখলাম সামাজিক সমস্যার একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এখানে আবার আছে সামাজিক সমস্যার একটি কারণ ব্যাখ্যা করো। পারবো না আসলে আমরা বলো তো? অবশ্যই পারবো, পারতে হবে, কারণ A+ পেতে হবে না। আচ্ছা, মাদকাসক্তি বলতে কি বোঝায়? মাদকাসক্তি কাকে বলে? সৃজনশীল কয়েও থাকতে পারে, ক্ষয়। আমি তো বললাম এসব বিষয় আমরা ক খ উভয়ের জন্য পড়বো। যখন দেখবো যে সেটা খতে চলে আসছে তখন আমি জ্ঞানমূলক 1 লাইন উপরে লিখবো, তারপরে পারা করে 4 থেকে 5 লাইন লিখে দেব। আর যদি ক নাম্বারে আসে সেই ক্ষেত্রে 1 লাইনেই তো ওটা লিখে দিব। অটিজম কোন সামাজিক সমস্যা? তারপর দেখো 6 নাম্বারে, জলবায়ু পরিবর্তনের 2টি কারণ ব্যাখ্যা করো। সামাজিক সমস্যা আদর্শ ও মূল্যবোধ পরিপন্থী, ধারণাটি বুঝিয়ে লেখো। সামাজিক সমস্যাটা সবসময় আদর্শ মূল্যবোধের পরিপন্থী। দেখো, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী এটা কিন্তু সামাজিক সমস্যার একটি বৈশিষ্ট্য। দেখো, সেই বৈশিষ্ট্য থেকে একটা কোশ্চেন করে দিয়েছে। আসছে, লাগবে না, অন্তর একটু বলে আয় তো যা আছে। হ্যাঁ, আগে দিয়েছিলাম। এখন 9 নাম্বার কোশ্চেনটা আমরা দেখি, জীব বৈচিত্র্য বলতে কি বোঝায়? জীব বৈচিত্র্য বলতে কি বোঝায়? আমরা পারবো না, জাস্ট একবার রিডিং পড়লে, একবার রিডিং যদি আমি এগুলা পড়ে রাখি এই অনুধাবনের কোশ্চেনগুলা, তাহলে দেখবা যে আমরা লিখতে পারবো। এই সাজেশনের পিডিএফটা হচ্ছে হ্যান্ড নোট গ্রুপে পাবা। আর হ্যান্ড নোট গ্রুপের এইটা কমেন্ট বক্সে এখানেই মেনশন করে দেওয়া হবে। এই ক্লাসেরই কমেন্ট বক্সে দেখবা চেক করে। আর এই ক্লাসটা এই পেজে আর থাকবে না, বনিয়ামিন ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ করবা, ওখানে এটা আবার দেখতে পারবা, এই ক্লাসটাই দেখতে পারবা। আর এই স্লাইডগুলো, এই পিডিএফগুলো থাকবে ওইটাকে কি বলে, হ্যান্ড নোট গ্রুপে।
গ্রিন হাউস ইফেক্ট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলে দিই, আমি পারবো। গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়? দেখো, গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়, এই কোশ্চেনটা সেই ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, তাই না? যৌতুক বলতে কি বোঝায়? ছেলেরা যারা আছো তারা কিন্তু যৌতুক নিও না, আর মেয়েরা যারা আছো তাদেরকে বলে রাখি, যৌতুকের বিরুদ্ধে সবসময় কি সোচ্চার থাকবা। 500 টাকার বেশি কোনো জিনিস যদি তোমার হাজব্যান্ডের ফ্যামিলির পক্ষ থেকে দাবি করে তাহলে সেটাই যৌতুক হয়ে যাবে, 500 টাকা এবং 500 টাকার বেশি। এটার জন্য আইন আছে, রুখে দাঁড়াবা, প্রটেক্ট করবা নিজেকে। অন্তরা দরজাটা লাগিয়ে দিয়ে শব্দ পাইলে যাবে। আচ্ছা, সামাজিক সমস্যার পরিমাপ যোগ্যতা বলতে কি বোঝায়? আমরা এটা লিখবো, এক লাইনে লিখবো প্রথমে, তারপরে একটু প্যারা দিয়ে আরেকটা লাইন করব, আরেকটা প্যারা করবো। আমরা অনুধাবনে 2টা প্যারা করব, এক লাইন লিখবো প্রথমে এইভাবে। যারা পরে এসেছো তারা তো আমি কিভাবে কোশ্চেনের আনসার করতে বলছি সেটা দেখতে পারোনি। খ নাম্বার যখন আমরা লিখবো, প্রথমে জ্ঞানমূলক 1 নাম্বার লিখবো, তারপরে নিচে আরেকটু সুন্দর করে আমরা বলে দিব, অর্থাৎ ক আর খ নাম্বার কোশ্চেনের আনসারটা আমরা 1 পেজে লিখবো, ঠিক আছে? সেটা হবে সব থেকে স্ট্যান্ডার্ড। প্রশ্নে কি চাইবে সেই অনুযায়ী তুমি কোশ্চেনের আনসারটা করবা, দেখবা যে ফুল মার্কস পাবা। অনেকে দেখা যায় 3 পেজ করে লিখে, আবার অনেকে 1.5 পেজ করে লেখে। গ নাম্বার সৃজনশীল গ নাম্বারের আনসার অনেকে 2 পেজ, 2.5 পেজ, 3 পেজ করে লেখে। কিন্তু অনেকে আমি দেখেছি, যারা আমি নিজেও করেছি, যারা 1.5 পেজ লিখেই ফুল মার্কস পেয়েছে। কিভাবে? তারা কোশ্চেনে যা চেয়েছে, যেভাবে চেয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো পূরণ করেই আনসার করেছে, যার কারণে তারা ফুল মার্কস পেয়েছে। অপুষ্টির একটি কারণ ব্যাখ্যা করো, 14 নাম্বার কোশ্চেন। অপুষ্টির একটি কারণ ব্যাখ্যা করতে বলেছে। যৌতুক একটি সামাজিক ব্যাধি, ব্যাখ্যা করো। অবশ্যই একটা ব্যাধি। মৌসুমী বেকারত্ব বলতে কি বোঝায়? 17 নম্বর কোশ্চেনটা। 18 নম্বর দেখো, অটিজম কেন সামাজিক সমস্যা? অটিজম কেন সামাজিক সমস্যা? কিছু লাগবে না আপু, শুধু শ্বশুরের মেয়েকে দিলেই হবে। ও দারুণ, হ্যাঁ, এটার জন্য মনে থাকে। তুমি বিয়ে করার পর আমাকে নক দিয়ে বলবা, আপু আমি বিয়ে করেছি, আমার ওয়াইফের থেকে শোনো না আমি কত টাকা নিয়েছি, তাহলে বুঝবো তুমি কথায় কাজে ঠিক। আচ্ছা, 19 নম্বরে দেখো, প্রোটিন শক্তি ঘাটতিত অপুষ্টির প্রভাব। প্রোটিন যদি কম থাকে সেক্ষেত্রে অপুষ্টির প্রভাব কি হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা এখানে। জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায়? এখন আমরা চলে যাব প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, যেটা আমাদের সব থেকে কষ্ট লাগে, মিলাতে পারি না, কোনটা হবে কোনটা, এটা হবে না ওটা হবে না ওটা হবে। দেখো, এই অধ্যায়ে অর্থাৎ 3য় অধ্যায়ে দেখো, মাদকাসক্তির ব্যাখ্যা করো। মানে মাদকাসক্তি থাকবে, সেটা সম্পর্কে তোমাকে লিখতে বলবে। উদ্দীপকে কোন সমস্যাকে বলা হয়েছে বা কোন টপিক সম্পর্কে বলা হয়েছে সেটা আমরা প্রথমে বুঝবো, তারপর সেই সৃজনশীল, এটা গ নাম্বারের কোশ্চেন, প্রিভিয়াসে গ নাম্বারের কোশ্চেন, যে মাদকাসক্তি সম্পর্কে বলা বা ব্যাখ্যা করা, উদ্দীপকে কোন টপিকটাকে ইঙ্গিত করেছে সেটা হবে কি মাদকাসক্তি, এবং উক্ত সমস্যাটা বা উক্ত বিষয়টিকে ব্যাখ্যা করো। পারিবারিক জীবনে মাদকাসক্তির প্রভাবটা কি? এই যে প্রভাব, এটা আসবে গ হতে লাস্টেরটায়, ঠিক আছে? প্রভাব বিশ্লেষণ করো, মতামত দাও, যুক্তি দাও, এগুলো সবই ঘ নাম্বারের কোশ্চেন। অটিজম আমরা পড়লাম সৃজনশীলের ক নাম্বারে। অটিজম কি? অটিজম বলতে কি বোঝো? অনুধাবনে। এখানে আবার দেখো কি আসছে, একদম ডিরেক্ট গ নাম্বারে চলে আসছে। অটিজম ব্যাখ্যা করো, অর্থাৎ অটিজম কি, আমাকে সেই সংজ্ঞাটা লিখতে হবে। অটিজমের লক্ষণ 2-3 লাইন লিখলাম, 1 লাইন। তারপর এটার কি বৈশিষ্ট্য আছে, কি প্রভাব ফেলে লিখবো না, বাট অটিজম সম্পর্কে আমি একটু লিখবো, যেহেতু আমাকে ব্যাখ্যা করতে বলেছে। অটিজমের প্রভাব, এটা ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে। দেখো, এখানে 2টা কোশ্চেন আসতে পারে এইভাবে, যে অটিজমের প্রভাব লিখো, এটা সৃজনশীল ঘ নাম্বারে আসবে। ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে এটা প্রভাব ফেলে, মানে একজন ব্যক্তি থেকে সেটা রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে প্রভাব ফেলে, 2 ভাবে কোশ্চেনটা আসতে পারে। অটিজম খুবই ইম্পর্টেন্ট, মাদকাসক্তিটাও খুব ইম্পর্টেন্ট। জলবায়ু পরিবর্তনের ব্যাখ্যা করো, এটাও খুব ইম্পর্টেন্ট। মাদকাসক্তি, জলবায়ু পরিবর্তন, অটিজম, এগুলো খুব ইম্পর্টেন্ট এই অধ্যায় সৃজনশীল গ ঘয়ের জন্য। ভালো করে পড়বা। দেখো, তারপর আছে বাল্যবিবাহ ব্যাখ্যা করো, বাল্যবিবাহ সমস্যা সমাধানের উপায়। আচ্ছা, এই পিডিএফটা দিয়ে দিলে তোমরা কিন্তু বুঝতে পারবা, তোমরা এগুলো সুন্দর করে বুঝে পড়বা। যেসব টপিক আমি হাইলাইট করে দিয়েছি সৃজনশীল, দেখো এখানে এগুলো দেখা যাচ্ছে না, তোমরা যখন পিডিএফটা পাবা
তখনই দেখতে পারবা যখন পাবা এখানে প্রয়োগ উচ্চতর দক্ষতা। দেখো প্রয়োগ উচ্চতর দক্ষতা অর্থাৎ গ ঘ এর জন্য এই টপিক এখানে কতগুলো দিয়েছি দেখো তো। এখানে টোটাল আছে 16টা। টোটাল 16টা যদি আমি পড়ি তাহলে এই চ্যাপ্টার আমার কোনো সমস্যা থাকবে না, যেখান থেকেই আসুক এই চ্যাপ্টারে আমি আনসার করতে পারবো। এর বাইরের থেকে সৃজনশীল গ ঘ আসবে না। সরি, এখানে 18টা 18 আছে টোটাল। এখন আমরা চলে যাব 4 অধ্যায় অর্থাৎ দ্বিতীয় পত্রের 4 অধ্যায়। এখানে জ্ঞানমূলক 17টা কোশ্চেন আছে। আচ্ছা, মাথা ঘুরছে কেন রশনি? এই কথা তুমি কিভাবে বললে? আমি তোমাদেরকে ক্লাসে পড়াইছি না? পড়তে হবে, কত ইজি। দেখো এখানে ঋতু বলেছ যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মেইন অধ্যায়গুলা বলেন প্লিজ। এখন আমি শুরুতেই বলেছি যে আমাদের টার্গেট থাকবে 1 থেকে 6 অধ্যায়। প্রথম দ্বিতীয় পত্রে কি আমরা 1 থেকে 6 অধ্যায় খুব ভালোভাবে পড়বো। কেন? যে এখানকার অধ্যায়ের ভেতর থেকে যে কোনো জায়গায় থেকে যদি সৃজনশীল আসে আমরা যাতে আনসার করতে পারি। এখান থেকেই 7টা সৃজনশীল আনসার করার মতো অ্যাবিলিটি হবে তুমি যদি ভালো করে পড়ো। যদি ভাগ্য খারাপ হয়ে থাকে তাহলে দেখা যাবে যে এখান থেকে একটা সৃজনশীল হয়তো বা কমন পড়বে না, বা সেটা তোমার কম পড়ে যাচ্ছে, তোমার আনসার করতে পারছো না। সেই ক্ষেত্রে বাকি অধ্যায়ের আমরা মেইন টপিক যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেইগুলাই পড়বো। সেগুলো ফুল পড়বো না, কিন্তু মেইন টপিকগুলো আমরা পড়বো, যাতে সেখান থেকে বাই চান্স আমি একটা সৃজনশীল লিখতে পারি। তোমার তো টার্গেট থাকবে 7টা সৃজনশীল লেখার, তাহলে 7টার জন্য 6টা চ্যাপ্টার পড়লেই তো না। এই কাজটা করবা। আর সবগুলা থেকেই মনে করো যে কম বেশি কোশ্চেন আসবে, আমাকে পড়তেই হবে, সবই পড়তে হবে। আমি যে একটা পড়বো আর একটাতেই 100% ফোকাস করবো আরেকটাতে পড়বো না, এরকমটা তো না। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা যেটাতে বেশি এক্সাইটেড থাকি, যেখান থেকে 2টা আমি দেবো, এখানে দেখা যায় যে হয় না, বাই চান্স আমার সেখান থেকে একটা দেওয়া লাগে। হ্যাঁ, এখন পড়িয়েছি তো ভালোভাবে, কিন্তু তোমাকে বুঝতে হবে। আর আরেকটা বিষয় যেটা, যে সৃজনশীল গ ঘ অনেকে কোশ্চেনই বুঝতে পারে না যে কি চেয়েছে, সেক্ষেত্রে তারা কি করে ভুলভাল আনসার করে আসে। তোমরা জাস্ট কোশ্চেন পড়বা, যেখানে ভূমিকা প্রয়োজনীয়তা এগুলা যখন আসবে দেখবা যে একই। আমরা যদি একটু ঘুরিয়ে লিখে ফেলি তাহলে আমি ওই অন্য আনসারটা করতে পারবো। একটু বুঝে শুনে লিখবা প্রশ্নে চেয়েছি এটা কি। দেখো এখানে বলো বেকারত্ব সমস্যা ব্যাখ্যা করা, মানে বেকারত্বটা কি? বেকারত্বটা যে একটা সামাজিক সমস্যা, সেই বেকারত্ব সম্পর্কে আমাকে লিখতে বলছে, কিন্তু এটা আসবে গতে। কিন্তু ঘতে কি আসবে? বেকারত্ব সমস্যা সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা। এখন এক্ষেত্রে কিন্তু একটা দেশেরও ভূমিকা থাকে, যে বেকারত্ব নিরসনে বা এটাকে সরিয়ে ফেলার জন্য সরকার কি ভূমিকা নেয়, সেখানে একজন সমাজকর্মীও ভূমিকা পালন করে। প্রশ্নে যা চাইবে এক্স্যাক্ট ওইটাই আমাকে আনসার করতে হবে, অন্যটা আনসার করলে কিন্তু নাম্বার কমে যাবে। প্রশ্ন ভালো করে পড়ে নিবা। তাহলে 4র্থ অধ্যায় দেখো, আমাদের সময় কম। দেখো এখানে 17টা জ্ঞানমূলক প্রশ্ন আমরা মুখস্থ করে ফেলবো, প্রত্যেকটাই আমার প্রিভিয়াসের। সংস্থা কি, বিবাহ কি, পরিবার কি, তারপর ধর্ম, অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস, এটি কে বলেছে, প্রতিষ্ঠান কি। 17টা MCQ। দেখো আমি গ ঘ নিয়ে একটু বিস্তারিত কথা বলবো, কারণ এগুলো তো মুখস্থের বিষয়, আমরা জাস্ট মুখস্থ করে ফেললাম, বাট গ ঘ নিয়ে একটু কথা বলতে হয়। অনুধাবন, দেখো অনুধাবন আছে 20টা কোশ্চেন, আমরা 20টা কোশ্চেন মুখস্থ করে ফেলবো। এটা তোমরা যখন পাবা, আমি দেখাই আরেকবার তোমাদের বলে দেই, যখন স্লাইডটা পাবা এখানে দেখো মার্ক করা আছে 1 নাম্বার দিয়ে কোশ্চেন আছে অনুধাবনে, ক নাম্বারে, আর আনসার এই যে এই পর্যন্ত। আবার এখানে 2 নাম্বার প্রশ্ন, সেটার আবার এই যে প্রশ্ন এটা, আর সেটার আনসার এই যে। একটু দেখে নিবা, ভালো করে চোখ বুলাবা। আমরা একটু অনুধাবন দেখব, উচ্চতর দক্ষতা দেখব, প্রয়োগ উচ্চতর দক্ষতা একটু আলোচনা করব। আমাদের মেইনলি সবারই দেখা যায় যে দ্বিতীয় পত্রেই একটু সমস্যা থাকে। সবাই বলে দ্বিতীয় পত্র সমস্যা, কিন্তু দ্বিতীয় পত্র আমার কাছে কেন যেন মনে হয় যে না, দ্বিতীয় পত্র ইজি আছে অনেক বেশি। তোমাকে যা বুঝতে হবে, পড়তে হবে, এটা। এখন অনেকে দেখা যায় কি প্রথম পত্র ফার্স্ট ইয়ারে পড়ে, অনেক কলেজে ফার্স্ট পেপার
প্রথম ইয়ারে পড়ায়। আর আমি আমার যে কলেজে পড়াশোনা করেছি সেখানে একসাথে 2 পত্রই পড়িয়েছি, তো এই জন্য ইজি লাগছে আমার কাছে। আচ্ছা, তাহলে প্রয়োগগত দক্ষতার ক্ষেত্রে আমরা এই অধ্যায়ে কি কি ফোকাস করব? সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যম ব্যাখ্যা করা খুবই ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট কি কি আমি সেগুলো বলে দিচ্ছি। গণমাধ্যমের প্রকারভেদ, এটাও বেশি থাকে সৃজনশীল গয়ে, যে গণমাধ্যমের প্রকারভেদ আলোচনা করো। তারপর সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যমে কি কি করে থাকে, গণমাধ্যম কি সেগুলো আমরা ব্যাখ্যা করব, লিখবো গণমাধ্যম সম্পর্কে। সামাজিক সমস্যা সমাধানে গণমাধ্যমের ভূমিকা বিশ্লেষণ করা, এটা কি সৃজনশীল গয়ের একটা কোশ্চেন। এটার আবার ভূমিকাটা কি করতে হবে, বিশ্লেষণ করে কি কি ভূমিকা পালন করে। গণমাধ্যমের ভূমিকা উন্নয়নে সমাজকর্মী কি কি হস্তক্ষেপ করে বা সমাজকর্মী কি কি ভূমিকা পালন করে থাকে। এখানে কয়টা প্রশ্ন হতে পারে, এটাও সৃজনশীল ঘতে আসতে পারে। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে কিভাবে আসে সেটাই মূলত এখানে বলছে। সামাজিক প্রতিষ্ঠান পরিবার ব্যাখ্যা করো, পরিবার সম্পর্কে আসবে। পরিবারের গুরুত্ব, এগুলো খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেওয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট। পরিবারের গুরুত্ব, স্পেশালি একক পরিবারটা তোমরা পড়বা। সামাজিক প্রতিষ্ঠান বিবাহ ব্যাখ্যা করো। আমাকে কিন্তু আগে ডিফাইন করতে হবে যে উদ্দীপকে কোন প্রতিষ্ঠানকে ইঙ্গিত করেছে, সেটা পরিবার নাকি গণমাধ্যম না অন্য কিছু, সেগুলো আগে ডিফাইন করতে হবে আমাকে। তারপরে সেখানে সেটা বিশ্লেষণ করব নাকি সেটা বুঝিয়ে ব্যাখ্যা করব নাকি মতামত দিব ইত্যাদি। বিবাহের ভূমিকা বহুমুখী বিশ্লেষণ করো, এই দেখো বিবাহের ভূমিকা বহুমুখী, এটা বিশ্লেষণ করতে বলেছে। তারপর আছে সামাজিক প্রতিষ্ঠান, ধর্ম নিয়ে এটা আছে যে ধর্ম ব্যাখ্যা করো। সামাজিক অনাচার প্রতিরোধে ধর্মের ভূমিকা, ধর্ম যে ভূমিকাটা পালন করে, ভূমিকা মূল্যায়ন করো, ভূমিকা দাও, এগুলো সব সৃজনশীল গয়ের কোশ্চেন। পঞ্চম অধ্যায়ে 30টা জ্ঞানমূলক কোশ্চেন আছে। দ্বিতীয় পত্রে পঞ্চম অধ্যায়ে মোট 30টা জ্ঞানমূলক কোশ্চেন আছে। 30টা কোশ্চেন আমরা একদম ঠোঁটের আগায় রাখবো, এর বাইরে থেকে ইনশাল্লাহ আমার মনে হয় না আসবে। তারপর আমরা চলে যাব এখানে অনুধাবনের, দেখো অনুধাবনের 7টি, পঞ্চম অধ্যায়ের অনুধাবনের 7টি আছে, 7টি মুখস্থ করব। আমরা একটু প্রয়োগগত দক্ষতা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে দেখো যৌতুক নিরোধ আইন 1980 ইম্পর্টেন্ট। তারপর 1983 সালে নারী নির্যাতন আইনের যে ধারা, আইন যখন আমরা পড়ব আইনের ধারাগুলা মুখস্থ করার চেষ্টা করব, কারণ দেখা যায় যে প্রশ্নে আসে যে আইনের ধারা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, তখন ওই ক্ষেত্রে আমাকে দেখা যায় যে আমি সবগুলো না পারলেও কম করে হলেও 4 থেকে 5টা যে ইম্পর্টেন্ট ধারাগুলো আছে, যে শাস্তির বিধান কোথায় আছে বা কি করলে এটা শাস্তি হবে, এই বিষয়গুলো এই ধারাগুলো আমাকে মুখস্থ করতেই হবে। তারপর 1989 সালে মাদক নিরোধ আইন অধ্যাদেশ একটা, এগুলো সবই প্রিভিয়াসের কোশ্চেন, এগুলা এসেছে বারবার, এখান থেকে আমাদের কমন পড়বে আমরা আশা করি। দেখো মুসলিম পারিবারিক আইনের ধারা, এই যে এখানে ধারা চেয়েছে, মুসলিম পারিবারিক আইনের ধারাটা আমার পড়তে হবে। নারী নির্যাতন রোধ আর নারী নির্যাতন রোধ আইন কত, 2003 সালেরটা। 1974 সালে শিশু আইনের ভূমিকাটাও চেয়েছে, যে শিশু আইন কি সেটা বুঝিয়ে বলো। শিশু আইন আমরা লিখবো, সেখানে কয়েকটা ধারা উল্লেখ করে দিব, ইম্পর্টেন্ট যে ধারাগুলো রয়েছে। তারপরে সৃজনশীল ঘ নাম্বারে বলবে যে উক্ত আইনের ভূমিকা কি, তখন আমাকে ভূমিকা ঘ নাম্বারে আনসারটা দিতে হবে। এখানে টোটাল প্রয়োগগত দক্ষতার জন্য 9টা আছে, এই 9টা যদি তুমি পড়ো তাহলে এখান থেকেই কমন পড়ে যাবে, এর বাইরে আসবে না। আর ষষ্ঠ অধ্যায় দেখো জ্ঞানমূলকের 16টা এখানে কোশ্চেন আছে, এগুলো আমরা মুখস্থ করব। আমরা কিভাবে খাতায় আনসার করব সেটাই কিন্তু সব থেকে বড় কথা। অনেকে আছে অনেক কিছু জানলাম, খাতায় কিছু লিখে আসতে পারলাম না, তার কিন্তু আলটিমেট রেজাল্টটা কি হবে, A+ হবে না। অনেকে কম জানে কিন্তু লিখতে পারে খুব ভালোভাবে, খাতায় প্রেজেন্ট করতে পারে খুব সুন্দর করে, সেই ক্ষেত্রে কি হয়, সে ভালো নাম্বার পায়। তোমাকে ভালোভাবে খাতায় প্রেজেন্ট করতে হবে, কি তুমি কি জানো না জানো সেটা বড় বিষয় না। তাহলে অনুধাবনের এখানে 10টা কোশ্চেন আছে, তুমি 10টা কোশ্চেনই পড়বা, এখান থেকেই কমন পড়বে, এগুলো প্রিভিয়াসের সব কোশ্চেন। আমরা যাব এখন গ ঘয়। হ্যাঁ দেখো ইম্পর্টেন্ট কি আছে,
এখানে অল্প আছে কিন্তু আমাকে পড়তে হবে। এই 6টা অধ্যায় আমি খুব ভালো করে পড়ব। 6টা অধ্যায় দ্বিতীয় পত্রের 6টা অধ্যায় খুব ভালো করে পড়ব, কারণ আমার টার্গেট থাকবে এখান থেকে 7টা সৃজনশীল আনসার করার। যদি এখান থেকে বাই চান্স না হয় সেক্ষেত্রে পরের অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে জাস্ট ওগুলাতে ফোকাস করব, আর দরকার নাই। আচ্ছা, গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বা এটার কাজ সেটা, এগুলো আসবে গতে। সহজ সমাজসেবা কি সেটা ব্যাখ্যা করো, এটা আসবে গতে। এটার কর্মসূচিও চাইতে পারে, যখন ভূমিকা চাইবে এটা তো ভূমিকা তো সবসময় গতেই চাইবে, আমরা এটা যেন লিখতে পারি। তার মানে সহজ সমাজ সেবাটা যখন আমি পড়ব, আমার পাঠ্য বইয়ে সহজ সমাজ সেবা যেটা আছে সেটা পড়তে গেলে আমি কি দেখা যায় যে একটা টপিক নিয়ে অনেক কিছু থাকে, টপিকের বৈশিষ্ট্য থাকে, ক্লাসিফিকেশন থাকে, তার কাজ থাকে, লক্ষ্য উদ্দেশ্য থাকে। এখন সবই যদি আমি পড়তে যাই, শুধু তো একটা টপিক না, অনেকগুলো পার্ট থাকে, অনেক পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমি বাদ দিয়ে আমি কি পড়বো, সহজ সমাজ সেবা সম্পর্কে ব্যাখ্যা, মানে এটা ডেফিনেশন লিখতে হবে, সার সংক্ষেপ যেটা হবে সেটাই হবে সহজ সমাজ সেবার ব্যাখ্যা। তারপর আমি সেটার কর্মসূচি, সেটার কাজের সূচি, সেটা কি কাজ করে সেই কাজের সূচিটা পড়বো, এটার ভূমিকাটা কি। এই জাস্ট 3টা পয়েন্ট যদি আমি পড়ি সহজ যে সমাজ সেবা, তাহলে আমি সৃজনশীল গ ঘয়ে আনসার করতে পারবো। তাহলে গ্রামীণ সমাজসেবা পড়বো, সহজ সমাজসেবা পড়বো। গ্রামীণ সমাজসেবা এই যে ব্যাখ্যা আছে, এখানে কার্যক্রম আছে, এখানে কর্মসূচি, ভূমিকা। আমি যদি এটা পড়ি, কিশোর আদালত ব্যাখ্যা করো, জাতীয় মানবাধিকার কমিশন ব্যাখ্যা করো। এই অধ্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা যেটা আছে ওটা ইম্পর্টেন্ট না, ওখান থেকে প্রিভিয়াসে কোনো কোশ্চেন আসেনি, ওটা আমরা বাদ দিয়ে জাস্ট এই 5টা পড়বো, এখান থেকে আমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখো 7 অধ্যায় আমরা চলে গেলাম, এখানে 23টা জ্ঞানমূলক কোশ্চেন আসছে, আমরা মুখস্থ করে ফেলবো। প্রত্যেকটা অধ্যায় পড়বা তোমরা। অনুধাবন আছে 10টা কোশ্চেন, অনুধাবন 10টা কোশ্চেন। আর তোমাদের যাদের এখনো মনে হচ্ছে যে না আমি একা পড়তে পারবো না, আমার একটা গাইডলাইন লাগবে, আমার A+ পেতেই হবে, তোমাদের জন্য ভালো একটা সাজেশন থাকবে FRB 4.0 কোর্সে ভর্তি হওয়া, কারণ ওখানে অনেক ফিচার আছে। তোমাদের লিখিত পরীক্ষা হবে, তারপর MCQ পরীক্ষা হবে, সেই সাথে প্রিভিয়াসের যত কোশ্চেন আছে সেগুলো সলভ হবে। অনেক ভালো একটা প্রিপারেশন হবে আশা করি। এই অপরচুনিটিটা কেউ মিস করবা না, মিস করবা মানে অনেক কিছু মিস হয়ে যাবে। আচ্ছা দেখো, প্রয়োগগত দক্ষতাতে এইখান থেকে কি পড়বো আমরা, খুব ইম্পর্টেন্ট MCQ এসে থাকে। বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা ব্রাকের কাজ করবো আমরা, ব্রাক সম্পর্কে ভালো করে পড়বো এটা, যে ব্রাকের কাজ কি, লক্ষ্য উদ্দেশ্য কি, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠাতাকে, এগুলো সবই MCQ আছে। আর এখানে এটার কাজটা ব্যাখ্যা করব, এটা সৃজনশীল গয়। দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ব্রাকের যে ভূমিকা বিশ্লেষণ করো, অর্থাৎ এটা বিশ্লেষণ আসবে ঘতে। আমরা ভালো করে যেন বিশ্লেষণটা পড়তে পারি, ভূমিকাটা পড়তে পারি। ব্রাকের কর্মকাণ্ডে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের, সমাজকর্ম যে পদ্ধতি প্রয়োগ করা হয় সেটার যৌক্তিকতাও বিশ্লেষণ আছে, সেটা আমরা পড়ব। বইয়ে সবই আছে। প্রবীণ হিতৈষী সঙ্গের 2টি বৈশিষ্ট্য, দেখো এটা আসছে সৃজনশীল গ নাম্বারে, প্রবীণ হিতৈষী সঙ্গের 2টা বৈশিষ্ট্য লিখো, যেটা আসে খতে, কতে, সেটা আসছে গতে। গ্রামীণ ব্যাংক বর্ণনা করো, গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখতে হবে, এটা আসবে গতে। এর কার্যক্রম এটাও আসতে পারে গতে বা ঘতে, বাট ব্যাখ্যা করো সবসময় গতে আসে। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যগুলো যা আছে সেগুলো লিখতে হবে। 6 নাম্বার দেখো, দারিদ্র্য বিমোচন গ্রামীণ ব্যাংকের অবদান, এটা ঘতে আসে মূলত। তাহলে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম, এর অবদান, ভূমিকা, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। ব্রাকের পটভূমি, এটার ইতিহাস কাহিনী সেগুলো আর কার্যক্রম আছে। এই প্লাস দেওয়া মানেই হচ্ছে আরও একটা কোশ্চেন, হয়তো বা ব্রাকের কার্যক্রম চাইবে, নয়তো কি ব্রাকের পটভূমি, ঠিক আছে। ইউসেপের কার্যক্রম অথবা এর কার্যকারিতা মূল্যায়ন করো, অথবা এর গুরুত্ব। কয়টা কোশ্চেন হয় এখানে, আমরা কার্যক্রমও মুখস্থ করব আর কার্যকারী মূল্যায়ন করবো, এটা ঘতে সৃজনশীল, আর গুরুত্বটা সবসময় ঘতে এসে থাকে। এই ছিল আমাদের 7ম অধ্যায়।
দেখো অষ্টম অধ্যায়ে আমরা জ্ঞানমূলক এখানে 13টা কোশ্চেন আছে, আমরা 13টা কোশ্চেনই মুখস্থ করে ফেলবো। এগুলার পূর্ণরূপগুলা ভালো করে মুখস্থ করবো। এগুলো এমসিকিউ এর জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীল ক নাম্বারের জন্য। দেখো 6টা আছে অনুধাবনের, মুখস্থ করতে পারবো না, কঠিন হয়ে যাবে। হ্যাঁ, প্রথম পত্রে সাজেশন দিব, দ্বিতীয় পত্রের এটা সমস্যা, এই জন্য আমি দ্বিতীয় পত্রটা নিয়ে আলোচনা করছি। আর প্রথম পত্রের সাজেশনটা তোমরা এটার সাথেই পেয়ে যাবো, ওটা নিয়ে আমি আলোচনা করছি না, কারণ দ্বিতীয় পত্র সবার সমস্যা, এই জন্য আমি এটাতেই ভালো করে ফোকাস করছি। দেখো এই দেখো প্রয়োগ আর উচ্চতর দক্ষতা, আমরা কি পড়বো এখানে? ইউসেফের নির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য, ভূমিকা, এখানে কতগুলো কোশ্চেন হতে পারে, আমাদের কত দিকে ফোকাস করতে হবে অষ্টম অধ্যায়ের। দেখো এখানে আমরা 2টা পড়বো, কিন্তু ভালো করে পড়বো, 2টা বিষয় পড়বো, কিন্তু ভালো করে পড়তে হবে। ইউসেফের নির্দিষ্ট কি লক্ষ্য, উদ্দেশ্য, সেটার ভূমিকা, অথবা ইউনিসেফের ভূমিকা, অথবা হতে পারে সেটার গুরুত্ব, কার্যক্রম। 3টা কোশ্চেন হতে পারে। রেড ক্রস সোসাইটির কার্যক্রম বলো, বুঝিয়ে বলো, ভূমিকা, 2টা কোশ্চেন হতে পারে এখানে। তারপর ইউএনডিপির উদ্দেশ্য, একটা কোশ্চেন, এটার ভূমিকা বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন করো, 2টা কোশ্চেন, এর কার্যক্রম বলো, 3টা কোশ্চেন। ওয়ার্ল্ড ভিশন কি এটা বুঝিয়ে বলো বা এটা ব্যাখ্যা করো, কোথায় আসলো? গ নাম্বারে। সেই সাথে আসলো এটার ভূমিকা কি, গ নাম্বারে। তাহলে এখানে ইউএনডিপি, ওয়ার্ল্ড ভিশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, ইউনিসেফ, এইগুলো আমরা ভালো করে পড়বো প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য। 9 অধ্যায় দেখো জ্ঞানমূলক, এখানে 5টি আছে, আমরা ভালো করে 5টি মুখস্থ করবো, প্রিভিয়াসের কোশ্চেন মুখস্থ করতেই হবে। অনুধাবন 5টি, এ অধ্যায়ে এরকম বেশি কোশ্চেন নাই। আচ্ছা, আমরা প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য দেখো এখানে মাঠকর্মের নীতিমালা আছে, অর্থাৎ বইয়ে দেখবা সবার যে বই আছে, সোশ্যাল ওয়ার্ক বই আছে 2nd পেপার, সেইখানে সেই সোশ্যাল ওয়ার্ক বইয়ে 2nd পেপারের একদম লাস্টের অধ্যায়, 9ম অধ্যায়ের মাঠ কর্মের নীতিমালা পাবা, সেখানে নীতিমালাটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? সমাজকর্ম শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মাঠ কর্মের দিক ব্যাখ্যা দাও। মাঠ কর্মের তাৎপর্য, এটা আসবে গতে, আর মাঠ কর্মের তাৎপর্য ঘতে, ঘয়ের জন্য আমরা পড়বো। কেস ম্যানেজমেন্ট ব্যাখ্যা করো, একটা কোশ্চেন, এটা আসবে গতে। এর প্রক্রিয়া আসতে পারে বা এর ধাপ আসতে পারে, 3 ধরনের কোশ্চেন হতে পারে। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় পত্রের সাজেশনের কথাবার্তা। আমি আগেই বলি, তুমি কতটুকু জানো সেটা বিষয় না, তুমি খাতায় কতটুকু সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারলা সেটাই বড় কথা। তোমার কিন্তু খাতায় লিখতে হবে, ভালো মার্ক পেতে হবে। আচ্ছা, একইভাবে আমরা প্রথম পত্র পড়বো, অর্থাৎ প্রথম পত্রের টার্গেট থাকবে প্রথম 6টা অধ্যায় খুব ভালো করে পড়বো। এমসিকিউ সৃজনশীল ক নাম্বারের জন্য, যেটা আমরা এমসিকিউর জন্য পড়বো সেটা এমনভাবে পড়বো যাতে সেটা সৃজনশীল ক নাম্বারে আসলে আমি দিতে পারি, সেটা হোক কোন স্কলারের নাম, কোনো সাল, কোনো তারিখ, কোনো বইয়ের নাম। আমি এখানে যেরকম করে সাজিয়ে দিয়েছি এক্স্যাক্ট ওয়েতেই আমি প্রথম পত্রটাও দিয়েছি, তোমরা ভালো করে পড়ে নিবা। কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবা, সমস্যা নেই। অনেক কলেজে না, ম্যাক্সিমাম কলেজে দেখা যায় যে প্রথম পত্রটা ফার্স্ট ইয়ারে পড়াই, কিন্তু আমার কলেজে ফার্স্ট পেপার 2nd পেপার 2টা একসাথেই পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস ছিল এই পর্যন্তই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো রেজাল্ট করো। সবাই সাজেশনের অপেক্ষায় ছিলা যে আপু সাজেশন কবে দিবেন, কখন দিবেন, এখন পড়ার দায়িত্ব তোমার, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করো। অর্পিতা দেব বলেছ যে আপু গ্রামীণ সমাজসেবা, শহর সমাজসেবা
একটু বুঝিয়ে বলবেন সমাজসেবাটা? আচ্ছা, সমাজের গ্রামীণ সমাজসেবা যেটা, সেটা গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রোভাইড করা হয়, দেওয়া হয়ে থাকে। আর শহর মানুষের শহরে যেখানে নিম্নমানের জীবনযাত্রা যারা লিড করে, যেমন বস্তিতে থাকা মানুষজন, তাদের জীবনমান উন্নয়নের জন্য যে সেবাগুলো দেওয়া হয়ে থাকে সেটাই হচ্ছে শহর সমাজসেবা। শহর সমাজসেবার কার্যক্রম আলাদা, গ্রামীণ সমাজসেবার কার্যক্রম আলাদা। এই বিস্তারিত তুমি একটু বই দেখে নিও, হয়ে যাবে। আর আমাদের এই ক্লাসটা বনিয়ামিন ইউটিউব চ্যানেলে পাবা, আর এটার পিডিএফটা পাবা হচ্ছে হ্যান্ড নোট গ্রুপে। আমাদের যে হ্যান্ড নোট গ্রুপ আছে সেটা, হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ফোনে চার্জ শেষ। আচ্ছা, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। সবাই সাজেশনের অপেক্ষায় ছিলা, ফাইনালি সাজেশন হাতের মুঠোয়। এখন তোমরা পড়াশোনা করে A+ নিশ্চিত করবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।